কফিটা একটা চুমুক দিতেই কলিং বেলটা বেজে উঠল। অভিজিৎবাবুই দরজাটা খুলে দিলেন। একজনকে অনেকটা অভিজিৎবাবুর মতো দেখতে, বুঝলাম ইনি সুবীর দত্ত। অন্য ভদ্রলোক একটু প্রফেশনাল টাইপের লোক, পরনে সাদা শার্টের ওপর কালো কোট, একটি কালো প্যান্ট, পালিশ করা বাদামি বুট, বাঁ হাতে স্মার্ট ওয়াচ, মাথায় একটি কালো হ্যাট। সুধীরবাবু বললেন, কি দাদা, ও সঙ্গে করে গোয়েন্দা নিয়ে এলাম, তা এরা সব কারা? এরা হলেন প্রখ্যাত ডিটেকটিভ অরিন্দম দাস ও উনি হচ্ছেন পার্থপ্রতিম দাস। তুমি আবার কোন গোয়েন্দা ধরে আনলে? আমি লক্ষ্য করলাম যে সুধীরবাবুর মুখের হাসিটা উড়ে গিয়ে কপালে ভাঁজ পড়ল এবং মুখটা হাঁ হয়ে গেল, যেন তিনি আকাশ থেকে পড়লেন। সুধীরবাবু বললেন, ও কিন্তু ও কিন্তু এ কি করে সম্ভব? ও, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও তো অরিন্দম দাস। রবিবারে গপ্প। এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকে আমাদের গল্প পবন পাত্রের লেখা ভণ্ড গোয়েন্দা। এটি ডিটেকটিভ অরিন্দম সিরিজের পঞ্চম গল্প এবং রবিবারে গপ্পে অরিজিনাল গপ্প। গল্পে বিশেষ কয়েকটি চরিত্র অরিন্দম, ভণ্ড অরিন্দম, পার্থ, অভিজিৎ দত্ত, সুবীর দত্ত। গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক। আমাদের উদ্দেশ্য কাউকে অপমান করা বা কাউকে ছোট করা নয়। শুরু হচ্ছে ভণ্ড গোয়েন্দা। পুরী থেকে ঘুরে আসার কিছুদিন পর আমরা একদিন অরিন্দমের অফিসে বসে চা খাচ্ছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। একটা পিয়ন আমার হাতে একটি চিঠির খাম ধরিয়ে দিয়ে চলে গেল। আমি ঘরে ঢুকে এলাম। অরিন্দম চিঠিটা দেখে বলল, কি ব্যাপার বলো তো পার্থ? এই ইন্টারনেটের যুগে আবার কে চিঠি পাঠালো? কেউ হোক পাঠিয়েছে, তুমি পড়েই দেখো না। এক টানে অরিন্দম খামটা ছিঁড়ে ফেলল। চিঠিটা এসেছে তামাটুলি পুরুলিয়া থেকে। লিখছে, অরিন্দমবাবু নমস্কার, একটা বিশেষ প্রয়োজনে আপনাকে এই চিঠিটা লেখা। তামাটুলিতে আমাদের এই দত্ত পরিবারে পূজার যথেষ্ট খ্যাতি আছে। আমাদের বাড়ির মায়ের সমস্ত গয়নাই সোনার। তার মধ্যে থেকে সোনার সুদর্শন চক্রটি নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা চুরির আশঙ্কাই করছি। আপনি কেসটা নিলে খুব ভালো হতো। চিঠির সঙ্গে দুটো বন্দে ভারতের টিকিটও পাঠালাম। পুরুলিয়া স্টেশনে আপনাদের জন্য গাড়ি রেডি থাকবে। ইতি অভিজিৎ দত্ত। বন্দে ভারত চাপার এত ভালো সুযোগ, তাই অরিন্দম ও কেসটা নিয়ে নিল এবং 2 দিন পর বেলা 12:30টায় আমরা উপস্থিত হলাম দত্তবাড়ির সামনে। আসুন, ভিতরে চলুন। পেপারে আপনাদের ছবি দেখলাম এবং আপনি যে পরপর যেভাবে কেসগুলো সমাধান করছেন, আমার মনে হলো আপনি আমাদের সমস্যার সমাধান করতে পারবেন। ও চাকর আপনাদের ঘরটা দেখিয়ে দেবে। ফ্রেশ হয়ে একটু খেয়ে নিন, তারপর কথা হবে। বেশ ভালোই ঘর। আমিও অরিন্দম একসঙ্গেই থাকবো। আধ ঘন্টার মধ্যে আমরা নিচে চলে যাই। নিচে এসে দেখি খাবারের আয়োজন অনেক। রাইস, চিলি চিকেন, মিক্স ভেজ, পনির, চাটনি, পাঁপড়, পায়েস, চমচম। খাওয়া শুরু হলো। অরিন্দম বলল, ও, বাড়িতে কতজন থাকে? বাড়িতে লোক বলতে আমি, আমার ভাই সুবীর দত্ত, বৌমা মানে হচ্ছে সুবীরের ওয়াইফ নেহা দত্ত। আমার স্ত্রী অমৃতা দত্ত মারা যায় প্রায় 22 সাল আগে, কোভিডে। আমার 2 ছেলে এখন বিদেশে, সুবীরের ছেলেও বাইরে, আর আছে 2 চাকর, 1 ড্রাইভার। আচ্ছা, চাকর বাকররা বাদে তো কাউকে দেখতে পাচ্ছি না। বৌমা বাপের বাড়ি চলে গেছে। সুবীর এক বিশেষ কাজে বাইরে গেছে, আজ সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে। চুরির ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত বললে ভালো হয়। দুর্গা ঠাকুর বিসর্জনের আধ ঘন্টা আগে সব গয়না মায়ের শরীর থেকে খুলে আবার সিন্ধুকে রাখা হয়। ছোটোখাটো কিছু গয়না প্রত্যেকবারই হারিয়ে যায়, ওই সব আমরা তোয়াক্কা করি না। আমাদের সোনার দোকান, নাম দত্ত জুয়েলার্স।
পুরুলিয়াতে 4টে ব্রাঞ্চ, বুঝতে পারছেন, মায়ের দয়ায় অর্থের অভাবটাই নেই। কিন্তু এত বছরের একটা ঐতিহ্যময় সুদর্শন চক্র সেটা যদি চুরি হয় তাহলে সেটা তো খুবই দুশ্চিন্তার ব্যাপার। ঠিকই বলেছেন, চোর একবার যদি এত মূল্যবান জিনিস চুরি করে পার পেয়ে যায় তবে পরের বছরও চুরি করতে সে আসবে। তাই জন্যই আপনাদের ডাকা। পেপারে কিছুদিন অন্তর পর দুবার আপনার নাম দেখেই আপনাকে ডাকার সিদ্ধান্ত নিই। অবশ্যই, আমি যথাসাধ্য মতো চেষ্টা করব। খাওয়ার পর দুপুরে ঘরে শুয়ে আছি। অরিন্দম বলল, এই কেসটা এতটাও সহজ নয়। এর আগের দুটো কেসে চোর সবসময় বাড়ির কোন লোক হতো, কিন্তু এখানে তো অনেক লোক চুরি করতে পারে, কি বলো? বিকেলে ঘটল এক অদ্ভুত ঘটনা। আমি, অরিন্দম ও অভিজিৎ বাবু বসে আছি চেয়ারে। কফিটা একটা চুমুক দিতেই কলিং বেলটা বেজে উঠল। অভিজিৎ বাবুই দরজাটা খুলে দিলেন। একজনকে অনেকটা অভিজিৎ বাবুর মতো দেখতে। বুঝলাম ইনি সুবীর দত্ত। অন্য ভদ্রলোক একটু প্রফেশনাল টাইপের লোক। পরনে সাদা শার্টের ওপর কালো কোট, একটি কালো প্যান্ট, পালিশ করা বাদামি বুট, বাঁ হাতে স্মার্ট ওয়াচ, মাথায় একটি কালো হ্যাট। সুধীরবাবু বললেন, কি দাদা, ও সঙ্গে করে গোয়েন্দা নিয়ে এলাম, তা এরা সব কারা? এরা হলেন প্রখ্যাত ডিটেকটিভ অরিন্দম দাস ও উনি হচ্ছেন পার্থপ্রতিম দাস। তুমি আবার কোন গোয়েন্দা ধরে আনলে? আমি লক্ষ্য করলাম যে সুধীরবাবুর মুখের হাসিটা উড়ে গিয়ে কপালে ভাঁজ পড়ল এবং মুখটা হাঁ হয়ে গেল, যেন তিনি আকাশ থেকে পড়লেন। সুধীরবাবু বললেন, ও কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? ও, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও তো অরিন্দম দাস, নাম করা গোয়েন্দা। এবার আমাদের তিনজনের অবস্থা সুধীরবাবুর মতোই হলো। অরিন্দম বলল, এক সেকেন্ড, তুমি কে হে ছোঁড়া? আমার নাম ভাঙিয়ে গোয়েন্দাগিরি করছো? হ্যালো স্যার, আই থিঙ্ক সো কোথাও একটা ভুল হচ্ছে। ইউ আর কপিং মাই নেম। আই কান্ট। আই অ্যাম অরিন্দম দাস, আ প্রাইভেট ইনভেস্টিগেটর। ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি আসল অরিন্দম। এরপর আমি, অরিন্দম, নকল অরিন্দম, সুধীরবাবু ও অভিজিৎবাবু একটা টেবিলে বসলাম। চাকর সবাইকে গরম কফি দিয়ে গেল। চাকরটি বলল, হ্যাঁ আগে বাবুরা, আপনাদের সঙ্গে তো আলাপই হলো না। অরিন্দম নকল অরিন্দম বলে উঠল, ও একজন চাকর হয়েও যখন এই প্রশ্নটা করলো, মানে ওর স্পর্ধা বুঝতে পারছেন? কি কি বলতে এটা কি চাইছেন আপনি? আই মিন, একজন চাকর তখনই এত সাহস পায় যখন সে অনেক দিন ধরে একই বাড়িতে কাজ করছে। অর্থাৎ এ লোক বিশ্বস্ত, এ চুরি করেনি। কিছু ভুল বললাম নাকি? বাহ, একদম ঠিক বলেছেন আপনি। সুধীরবাবু বললেন, হ্যাঁ, এটা কিন্তু ঠিকই ধরেছেন আপনি। হরিদা আমাদের বাড়িতে আজ প্রায় 14 বছর কাজ করছে। আপনার চোখ আছে বলতে হবে। কিন্তু কখন যে কে চোর বেরিয়ে যাবে তা কেউ জানে না। কিন্তু অরিন্দমের দৃষ্টি অরিন্দমেরই চোখে এবং দুজনেরই মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। এ হাসির অর্থ প্রতিযোগিতা। আমি বুঝতে পারলাম এইবার অরিন্দমকে শুধু কেস সলভ করলেই হবে না, এই প্রতিযোগিতাতে জিতে প্রমাণ করতে হবে যে সেই আসল গোয়েন্দা অরিন্দম দাস। অরিন্দমের নামেই আছে অরিকে দমন করে যে, অর্থাৎ শত্রুকে দমন করে যে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সে চোর ধরবে সবার আগে, জিতবে এবং ভণ্ড অরিন্দমের পর্দা ফাঁস করবে। কাল রাতের খাবার সবাই ঘরেই খেয়েছে। আজ সকালে চায়ের টেবিলে আবার শুরু হলো নতুন করে জিজ্ঞাসাবাদ। অরিন্দমের আগেই নকল অরিন্দম কোনো না কোনো প্রশ্ন করে ফেলছিল। একবার আমরাও, মানে এই অপরিচিত ব্যক্তি যিনি নিজেকে অরিন্দম বলে আখ্যা দিচ্ছেন, তার মধ্যে সত্যিই খুব মেধা আছে, কিন্তু বুঝতে পারছিলাম না তিনি কেন অরিন্দম নাম ভাঙিয়ে কাজ করছেন। নকল অরিন্দম বলল, আচ্ছা, একবার সিন্দুকগুলো, মানে যেখানে গয়নাগাটি ঠাকুর অস্ত্রশস্ত্র থাকে, সেগুলো একবার দেখতে পারলে ভালো হয়। বেশ, তো চলুন না, দুজনেই চলুন। না না, আগে উনি চাক। ওনার তদন্ত আলাদা ধরনের, আমার আলাদা ধরনের। না না, আপনিই যান, আই ডোন্ট মাইন্ড।
না 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 না, আপনি যান, আপনি যান। লক্ষ্য করলাম নকল অরিন্দম একটু বিরক্তির সঙ্গেই নিজের ডান হাত দিয়ে তার বাম হাতের চেটো ঘুষি মেরে বললেন, আরে ইয়ার, ওকে, অ্যাজ ইউ লাইক। সুধীরবাবু ও অভিজিৎবাবু চলে গেলেন একটি ঘরে ওই ভদ্রলোককে নিয়ে। অরিন্দম তখন আমায় বলল, দেখো পার্থ, ওই নকল লোকটার মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম। ও কাল থেকেই সবসময় ওই কালো ওভারকোটটা নিজের গায়ে চাপিয়ে আছে। যদিও এখন খুব একটা ঠান্ডা তো নেই, তার চেয়েও বড় ব্যাপার ওই লোকটার কোটের বাঁ দিকটা অনেকটা হেলে আছে। হ্যাঁ, ওখানে হয়তো ওর রিভলভারটা আছে। না না না, ওর কাছে রিভলভার থাকতেই পারে না, কারণ চা খাওয়ার পর যখন উনি টিস্যুতে মুখ মুছে সেটাকে ডাস্টবিনের দিকে ছুঁড়লেন, তখন সেটা গেল ডাস্টবিন থেকে বাঁ হাত দূরে, অথচ ডাস্টবিনটা আছে ওনার থেকে মাত্র 4 হাত দূরে। কাছ থেকেই তার টিপ এত খারাপ, সে আর যাই হোক রিভলভারের লাইসেন্স পেতে পারে না। তবে তুমি কি বলতে চাও ওই ওভারকোটের পকেটে কি আছে? অরিন্দম কি উত্তর দিত জানি না, তবে তখনই অভিজিৎবাবুরা ফিরে এলেন। এরপরেই আমরা সিন্দুক দেখার জন্য উদ্যত হলাম। বিশেষ কিছু পাবেন না, চাপ নেই। আরে কি পাবো না পাবো পরেই দেখা যাবে, যত সব। কিন্তু সত্যি সিন্দুক তিনটি দেখে কিছুই সেরকম বোঝা গেল না। আবার আমরা ডাইনিং হলে এসে বসলাম। দেখুন, হতে পারে বাইরের কোনো লোক চুরি করেছে। এই যেমন ধরুন দুর্গাপুজোয় তো কত লোকই বাড়িতে আসছে, আর বিসর্জন সময়ে সবাই ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে আসে। সেই সময় যদি কেউ চুরি করে থাকে তাহলে একটাই উপায়, কোনো ভিডিও বা ক্লিপ বা কোনো ছবি যদি। হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুরের ছবি আছে আমাদের কাছে, ও তাহলে বিসর্জনের সময়কার ছবিগুলোই নিয়ে আসে, কি বলো? আমার ল্যাপটপেই তো আছে সেই সব, আনছি দাঁড়াও। এই বলে সুধীরবাবু নিজের ঘরে গেলেন এবং 5 মিনিটের মধ্যে নিজের ল্যাপটপটা এনে টেবিলে রাখলেন। সুধীরবাবু এক এক করে ক্লিক করতে লাগলেন এবং একের পর এক ছবি আমাদের সামনে আসতে লাগলো। ঠিক 18টা ক্লিকের পর অরিন্দম সুধীর বাবুকে দাঁড়াতে বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন তো, এই ব্যক্তিটি মায়ের সুদর্শন চক্রের দিকে হাত বাড়াচ্ছে। পরের ছবিটা দেখি। পরের ছবিতে দেখা গেল সুদর্শন চক্র এখন সেই ব্যক্তিটির হাতে। আমরা সবাই চুপ। নকল অরিন্দম বলল, কি বলল নকল অরিন্দম? কেই বা চুরি করেছে সেই সুদর্শন চক্রটি? চোর কি ধরা পড়বে? কে জিতবে এই প্রতিযোগিতাতে, আসল না নকল অরিন্দম? জানতে হলে শুনতে হবে ভণ্ড গোয়েন্দা 2য় পর্ব, যেটি আসবে ঠিক পরের রবিবারে গপ্পে। অরিন্দমের চরিত্রে পবন, পার্থ ও গল্প পাঠে অর্ণব, অভিজিৎবাবু, দেব, নকল অরিন্দম, শামীম, সুধীরবাবু, পবন ও অন্যান্য চরিত্রে রবিবারে গপ্পটি। আজকের জন্য এইটুকুই, ফিরবো ঠিক পরের রবিবার, ততদিনের জন্য গুড বাই।